Hello students, welcome to our today's online class. Our today's topic is also creative questions from arithmetic suggestion which is provided already to you. So let's begin. At first, question number 13. In previous classes we have already finished up to number 12. Today we will start from 13. At first read the question. Question number 13 says A and B together can do a work in 16 days. B and C together can do it in 12 days, and A and C together can do it in 20 days. Question number A asks how much work will be done by A plus B and B plus C in one day. এখানে খুবই সিম্পল একটা কথা বলেছে যে A আর B দুইজনে মিলে একদিনে সলিউশন নাম্বার 13 এ বলেছে এ প্লাস বি মানে এ প্লাস বি 16 দিনে একটা কাজ করতে পারে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইন 16 days A plus B can do one work। তাহলে in one day একদিনে A plus B can do 1/16 part of work। এটা কিন্তু একটা ওয়ার্ড প্রবলেম ছিল, আমরা অলরেডি এই ওয়ার্ড প্রবলেমটাও করেছিলাম। আচ্ছা, আবার in 12 days B plus C can do one work or one part of work। Therefore in one day B plus C can do 1/12 part of work। জাস্ট এটাই। অনেকে মনে করে যে এখানে A প্লাস B প্লাস C সবগুলো একসাথে বের করতে বলছে, কিন্তু না, সবগুলো একসাথে না, জাস্ট ইন্ডিভিজুয়ালি A প্লাস B একদিনে কতটুকু করে আর B প্লাস C একদিনে কতটুকু করে, জাস্ট সেটুকুই বের করতে বলেছে। এই ছিল নাম্বার এ। এখন আমরা চলে যাব নাম্বার বি তে। কোয়েশ্চেন নাম্বার বি টা আমরা একটু পড়ি। In how many days A, B and C together do that work? এই অঙ্ক আমরা আগেও করেছি। এখানে যেমন A আর B একসাথে 16 দিনে কাজটা করে, B আর C একসাথে 12 দিনে কাজটা করে। ওই থার্ড ইনফরমেশনটাও আমাদের এখন করতে হবে আগে, যে A and C একসাথে 20 দিনে কাজটা করে। তাহলে এখানে in 20 days মানে A নাম্বারে অলরেডি আমরা দুইটা ইনফরমেশন পেয়েছি, এখন আরেকটা ইনফরমেশন বাকি, সেটা হলো A আর C। In 20 days A plus C together can do one part of work। So in one day A plus C together can do 1/20 part of work। আচ্ছা, এখন হচ্ছে যে একদিনে তারা সবাই মিলে কতটুকু কাজ করতে পারে। নাও in one day A plus B, B plus C and A plus C together do 1/16 plus 1/12 plus 1/20 part। ঠিক আছে, মানে A প্লাস B তো একদিনে 1/16 পার্ট কাজ করে, B প্লাস C একদিনে 1/12 পার্ট কাজ করে, আর A প্লাস C একদিনে 1/20 পার্ট কাজ করে। তাহলে এই সবগুলো মিলে একদিনে যদি তারা সবাই একসাথে কাজগুলো করে তাহলে নিশ্চয় যোগ করতে হবে। আর এখানে দেখো
এ দুইটা আছে, বি দুইটা আছে, সি দুইটা আছে, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, দুইটা এ দুইটা বি দুইটা সি কাজ করে, টুগেদার ডু, এটার যোগ করতে হবে, যোগে এলসিএম হবে 240, 240 হলে 15 প্লাস 24, 15 প্লাস 20 প্লাস 12, এত পার্ট হবে। এগুলো সব যোগ করলে আমরা পাই 47/240 পার্ট। কিন্তু যদি আমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি, সো এ প্লাস বি প্লাস সি টুগেদার ডু 47 and 2 and 240। এই যে 2 ছিল, এই দুইটাকে কিন্তু আমরা যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলে কিন্তু 2 দিয়ে আবার ডিভাইড করে দিতে হবে। সো 2 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের ব্যাপারটা হয় 47 বাই পার্ট, নিশ্চয়ই 480 পার্ট। এবার বলেছে কত দিন, মানে আমাদের দিন চেয়েছে, এখন আমরা ইউনিটারি মেথড করব। আচ্ছা, 47/480 পার্ট, এই পার্ট কাজ করতে সময় লাগে একদিন। এখন নাও 47/480 পার্ট ওয়ার্ক is done in one day, মানে তারা সবাই 47 পার্ট কাজ করতে, 47/480 পার্ট কাজ করতে লাগে একদিন সময়। therefore one part, একদিন এক পার্ট কাজ করতে, আমরা যদি ইউনিটারি করি আমরা জানি যে এক পার্টের জন্য ডিভাইড হয়, মানে 1 আগে ডিভাইডেড বাই 47/480, একের জন্য ডিভাইড করতে হয়, ডিভাইড করলাম। ডিভাইড করলে আমরা জানি যে এটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে উল্টিয়ে দেওয়া যায়, 480/47, এটাই হয়। তো এইটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশন করি তাহলে 10 and 10/47 হয়, 10 and 10/47, এটাই আমাদের অ্যান্সার, এত ডেইজ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার বি। আশা করি বুঝতে পেরেছো। আগে সবগুলো একদিনে কতটুক করে সেটা বের করতে হবে, তারপরে একদিনেরটা সবারটা যোগ করতে হবে, যোগ করে একটু উল্টা করে সেন্টেন্সগুলো লিখতে হবে যে 47/480 পার্ট কাজ করতে সময় লাগে একদিন, যেহেতু দিন চেয়েছে দিনটা পরে লিখবো, আমরা ইউনিটারি মেথডে যেটা চাই সেটা পরে লিখি, তাহলে এই যে দিন চেয়েছে দিনটা পরে লিখেছি, এভাবে সাজিয়ে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নাম্বার 3-তে চলে যাব, মানে কোশ্চেন নাম্বার সি-তে চলে যাব। কোশ্চেন নাম্বার সি-টা একটু পড়ে নেই। আফটার 6 days A went away and C finished the rest of the work in 21 days. How many days C need to complete the whole work? মানে এখানে A আর C যখন কাজটা করছিল 20 দিনে, A আর C 20 দিনে কাজটা করছিল, কিন্তু 6 দিন দুইজন একসাথে কাজ করার পর এ চলে গেল, এ চলে যাওয়ার পর বাকি কাজটুকু সি একা 21 দিনে শেষ করলো। তাহলে পুরো কাজটা আসলে সি যদি একা কাজটা করতো তাহলে তার কত সময় লাগতো? তাহলে এখানে আমরা তো একটা জিনিস জানি বি থেকে, যে ইন ওয়ান ডে এ অ্যান্ড সি ক্যান ডু 1/20 পার্ট work. Therefore in 6 days, তারা তো একসাথে 6 দিন কাজটা করেছে, ঠিক না? in 6 days they can do, 6 দিনে একটু বেশি কাজ করবে, 6 দিনে বেশি করলে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করলে আমরা পাই 3/10 পার্ট। এখন 3/10 পার্ট কাজ তারা দুইজনে মিলে অলরেডি করেছে একটা কাজের, 1 পার্টের 3/10 পার্ট অলরেডি শেষ করেছে, তাহলে কাজের কতটুকু বাকি আছে? therefore ওয়ার্ক লেফট, একটা কাজের থেকে
3/10 পার্ট করে ফেলেছে অলরেডি। তো ওয়ার্ক লেফট হলো এত। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি ওয়ার্ক লেফট এত পার্ট 7/10 পার্ট হবে। এখন এই 7/10 পার্ট কাজ সি একা কিন্তু 21 দিনে শেষ করেছে। তাহলে পুরোটা শেষ করতে কতদিন লাগবে? তাহলে এখানে আমরা লিখব নাও 7/10 পার্ট work is done by C alone in 21 days. Therefore, one part work is done by C alone in এক পার্ট কাজের জন্য নিশ্চয়ই ডিভাইড করতে হবে, ডিভাইড করলে 7/10 days। এখন আমরা জানি যে ডিভিশন চিহ্ন মাল্টিপ্লিকেশন দিয়ে উল্টে দেওয়া যায়, এত হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে হচ্ছে 7কে 21 দিয়ে কাটলে হবে 3 × 30 30 ডেজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। তো এটাই ছিল নাম্বার 13। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এখন কোয়েশ্চেন নাম্বার 14। Question number 14 says the speed of a 100-meter long train is 48 km/h. The train can cross a bridge in 30 seconds. How many seconds will the train need to cross a nearby pillar of the rail line? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা মানে একটু বাংলায় বলি যে একটা ট্রেনের স্পিড হচ্ছে 48 km/h। 48 km/h আর ট্রেনটার লেংথ হচ্ছে 100 মিটার, মানে ট্রেনের নিজের লেংথ হচ্ছে 100 মিটার। এখন কোয়েশ্চেন নাম্বার এ বলছে যে এই ট্রেনটা যে একটা রেল লাইনের পাশে একটা পিলার বা একটা খুঁটি আছে, সেটাকে ক্রস করতে তার কত সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে। তাহলে এটা আমরা একটু বুঝে নেই জিনিসটা। এই ধর একটা রেল লাইন, এই একটা রেল লাইন, রেল লাইনের পাশে একটা খুঁটি আছে, ধর একটা ল্যাম্প পোস্ট আছে, একটা ল্যাম্প পোস্ট আছে। এখন এই খুঁটিটা এই রেল লাইন থেকে এইটা হলো রেলগাড়ি, এটা হচ্ছে রেলগাড়ি। এই রেলগাড়িটা যখন এই খুঁটিটাকে ক্রস করবে, তার মানে ব্যাপারটা হবে যে এইরকম হয় যে রেল লাইনটা যখন এই খুঁটিটাকে ক্রস করে এই খুঁটিকে ক্রস করে যদি এই পাশে চলে আসে, মানে রেল লাইনটা একদম জাস্ট ক্রস করে, রেল লাইনটা খুঁটির সামনে চলে আসে ক্রস করে, মানে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তো নিজেকে যখন ক্রস করা মানেই খুঁটিটাকে ক্রস করা, রেল লাইন নিজেকে ক্রস করা মানে হচ্ছে খুঁটিটাকে ক্রস করা, ঠিক না? তাহলে নিজের লেংথ কত? রেল লাইনের নিজের লেংথ হচ্ছে 100 মিটার। তার মানে এ নাম্বার প্রশ্নে আমাকে মানে বের করতে হবে যে 100 মিটার যেতে তার কত সময় লাগে, সেটা বের করাই যথেষ্ট। তার মানে 14 এর এ নাম্বারটা হবে, আমরা এরকম করব। কোশ্চেন নাম্বার 14 এর এ 48 kilometer or 48,000 meter is crossed in 1 hour or 3600 seconds। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লাইন। therefore
1 meter is crossed in 1 মিটার ক্রস করতে সময় নিশ্চয়ই কম লাগবে, সো 3600 উপরে নিচে হবে 48,000 সেকেন্ড। therefore 100 meter is crossed in 100 মিটার ক্রস করতে নিশ্চয়ই সময় একটু বেশি লাগবে, তার মানে 100 কে মাল্টিপ্লাই করতে হবে 3600 এর সাথে, আর 48,000 নিচে হবে এত সেকেন্ড। এটাকে আমরা ক্যালকুলেশন করব, 0 0 0 সবগুলো 0 কেটে দেই। আচ্ছা, আর এখানে 12 দিয়ে কাটা যায় 4, আর এখানে 12 দিয়ে কাটা যায় 3, তাহলে আবার 4 কে কাটা যায় 2 দিয়ে 5, তো 15/2 সেকেন্ডস। 15/2 সেকেন্ডস মানে হচ্ছে আসলে 15/2 সেকেন্ডস, এটা মানে হচ্ছে আসলে 7.5 সেকেন্ডস। এটাই অ্যান্সার, যে পাশে যে খুঁটি আছে রেল লাইনের পাশে এই খুঁটি, এটা ক্রস করতে মানে নিজেকে ক্রস করতে, রেলগাড়ির নিজেকে ক্রস করতে সময় লাগবে 7.5 সেকেন্ড, 7.5 সেকেন্ডস। এটা ছিল নাম্বার 1। এবার নাম্বার বিতে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার বিটা পড়বো। কোয়েশ্চেন নাম্বার বিতে বলেছে হাউ মেনি সেকেন্ডস উইল দ্য ট্রেন নিড টু ক্রস এ 200 মিটার টানেল। একই কথা, 200 মিটার একটা টানেল আছে। আমরা যদি একটুখানি আবার একটুখানি দেখি, এই যে একটা টানেল আছে, ধরো এই একটা টানেল, আর নিচে তো রেল লাইন আছে। তো এই টানেলের ভিতর দিয়ে যখন রেল লাইনটা যাবে, আসলে টানেলটাকেও 200 মিটার টানেলটাকে ক্রস করবে, সাথে আবার নিজেকেও ক্রস করতে হবে। কারণ নিজে যদি টানেলের ভিতরে থাকে তাহলে তো আর মানে ট্রেনটা তো প্রথমে এইখানে আছে, ট্রেনটা নিশ্চয়ই প্রথমে এইখানে আছে, তো এখনো ক্রস করেনি। ট্রেনটা যখন যাচ্ছে, ট্রেনের নিজের লেন্থ হচ্ছে 100 মিটার, তো যখন ট্রেনটার এই টানেলটা ক্রস করে এইখানে ট্রেনটা চলে আসবে, ট্রেনটা যখন এইখানে চলে আসবে তখন তার আসলে টানেলটা ক্রস করা হবে। ভিতরে থাকলে তো টানেল ক্রস করা হবে না। তো এই যে টানেলের বাইরে চলে আসলো, বাইরে চলে আসতে মোট যে টোটাল যে ডিস্টেন্স অতিক্রম করতে হলো সেটা হচ্ছে 200 মিটার টানেল আর 100 মিটার নিজে, তার মানে টোটাল 300 মিটার সে ক্রস করেছে। ঠিক আছে, তাহলে এর আগের প্রশ্নে আমরা পেয়েছি সিম্পলি যে 100 মিটার ক্রস ফ্রম এ উই গেট, আচ্ছা এটার আগে আমরা, হ্যাঁ, ফ্রম এ উই গেট টু ক্রস 100 meter the train needs 7.5 seconds. Here to cross the tunnel, to cross the 200 meter tunnel, to cross the 200 meter tunnel, the train needs to cross itself also. Therefore total distance need to be crossed 200 plus 100, that means 300 মিটার। এখন 100 মিটার ক্রস করতে সময় লাগে 7.5 সেকেন্ড। নাও to cross 100 meter the train need
7.5 seconds. Therefore, to cross 300 meter, the train needs 7.5 into 3 seconds. That means 22.5 seconds. এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো। মানে 100 মিটার ক্রস করতে 7.5 সেকেন্ড লাগে, এটা তো নাম্বার এ তে আমরা অলরেডি পেয়েছিলাম। আর এখানে টোটাল ক্রস করতে হবে 300 মিটার। তো 100 মিটার ক্রস করতে যদি 7.5 সেকেন্ড লাগে, 300 মিটার ক্রস করতে 3 গুণ বেশি সময় লাগবে। দ্যাট মিন্স 7.5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 22.5 সেকেন্ড, 22.5 হবে। তো এটাই आंसर। এবার হচ্ছে আমরা যাব নাম্বার সি তে। কোশ্চেন নাম্বার সি বলেছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ব্রিজ। ওই যে প্রশ্নে নাম্বার এখানে দ্য ট্রেন ক্রস এ ব্রিজ ইন 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডে একটা ব্রিজ ক্রস করছে, সেই ব্রিজের লেংথটা কত সেটা বের করতে বলছে কোশ্চেন নাম্বার সি তে। তো এখন আমরা সি নাম্বার কোশ্চেনে চলে যাব। সি নাম্বার কোশ্চেনটাও একই রকম। সেটা বলছে যে 30 সেকেন্ডে সে কতটুকু মানে অতিক্রম করে ট্রেনটা, সেটা আগে বের করতে হবে। ইন 3600 seconds, the train crosses 48,000 meter. Therefore, in 1 second, the train crosses, 1 সেকেন্ডে তো কম ক্রস করে, 48,000 divided by 3600 meter. Therefore, in 30 seconds, the train crosses 48,000 times 30 divided by 3600. 0 0 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটলে এখানে হবে 3, আর এখানে হবে 40, আর এখানে 3 দিয়ে কাটলে হবে 10, তার মানে টোটাল 400 মিটার। তার মানে 30 সেকেন্ডে সে 400 মিটার ক্রস করে। 30 সেকেন্ডে টোটাল সে 400 মিটার ক্রস করে। এখন ব্রিজটা যে আছে, সেই ব্রিজের মধ্যে তো সে নিজেকেও ক্রস করেছে, ব্রিজটাকেও ক্রস করেছে, নিজেকেও ক্রস করেছে। তার মানে নিজের যে 100 মিটার লেংথ সেটা তো বাদ দিতে হবে। দেয়ারফর লেংথ অফ দ্য ব্রিজ, length of the bridge 400 minus 100। এখানে 100 মিটার বাদ দিতে হবে, কারণ নিজের লেংথ তো 100 মিটার। তো 400 থেকে 100 বাদ দিলে 300 মিটার, তার মানে ব্রিজের লেংথ হচ্ছে 300 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা আমরা শেষ করলাম নাম্বার 14। এবার আমরা শুরু করব পরবর্তী কোয়েশ্চেন। The next question হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। Question number 15 says a boat can travel 3 km in 15 minutes along with current. Along with current তোমরা জানো যে স্রোতের সাথে, মানে ডাউন স্ট্রিম, যদি নদীতে স্রোত থাকে সেই স্রোতের সাথে যেতে সময় একটু কম লাগে, এর জন্য 15 মিনিটে 3 কিলোমিটার যেতে পারে। এবং এগেনস্ট কারেন্ট মানে স্রোতের বিপরীতে যেতে সময় লাগে তার 4 কিলোমিটার যেতে লাগে 30 মিনিট সময়। এ নাম্বার কোয়েশ্চেনে বলেছে ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ দ্য কারেন্ট ইন কিলোমিটার পার আওয়ার। মানে এখানে মিনিটে দেওয়া আছে, মিনিটে 3 কিলোমিটার, 15 মিনিটে 3 কিলোমিটার। এটাকে বলেছে জাস্ট প্রথম লাইনটাকে যে 1 ঘন্টায় কত সেটা বের করার জন্য। তো চলো আমরা শুরু করি। এখানে আমরা প্রথমেই লিখতে পারি কোয়েশ্চেন নাম্বার 15 এর এ, in 15 minutes the boat travels 3 kilometer along with current, along with current।
in 1 minute the boat travels কম হলে divide 3/15 kilometer along with current, therefore in 1 hour মানে 60 minutes, in 60 minutes the boat travels 3 times 60/15 kilometer along with current, that means 4 15 60 3 4 12 kilometer along with current. That means along with current the speed of the boat along with current is 12 meter, therefore the speed of the boat along with current is equal to 12 kilometer per hour. This is the answer number A. I hope you understand. Now we move on to our next question. Question number B. Question number B says determine the speed of the boat in still water. That means এই যে বোট সেটার অ্যাকচুয়াল স্পিড কত। বোটটা তো যদি স্রোতের সাথে যায়, যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই ধরো একটা বোট, তো এই হচ্ছে পানি, এই হচ্ছে বোট। আচ্ছা, তো বোটের পানিতে যদি কোনো স্ট্রিম না থাকে, মানে কোনো স্রোত না থাকে, তাহলে যেই বোটের যে নিজস্ব যে স্পিডটা সেটাই হচ্ছে অ্যাকচুয়াল স্পিড। তো স্টিল ওয়াটারের যে অ্যাকচুয়াল স্পিড সেটা বের করতে হবে। তো এর আগে আমরা দুইটা ফর্মুলা জেনে নিব, মানে বি নাম্বার করার আগে আমরা দুইটা ফর্মুলা জেনে নিব। এটা আমাদের বইতেই আছে, একদম বইতে তোমরা স্পিড অফ দ্য বোট এই অঙ্কের এক্সাম্পলে দেখলেই তোমরা দেখতে পাবে যে দুইটা ফর্মুলা দেওয়া আছে। একটা হলো ইফেক্টিভ স্পিড of a boat along with current is equal to actual speed of the boat, মানে still water, যেটা actual speed মানে still water, actual speed plus speed of stream, speed of stream। এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল স্পিড। এটা হচ্ছে ধরো বোটের স্পিড ধরো এক্স, আর স্ট্রিমের স্পিড ধরো ওয়াই, তাহলে ইফেক্টিভ স্পিড হবে এক্স প্লাস ওয়াই। বোটের অ্যাকচুয়াল স্পিড মানে স্টিল ওয়াটার, পানি যদি স্থির থাকতো তাহলে যেই স্পিডটা হয়তো বোটের সেটা হলো এক্স, আর স্ট্রিমের এটা ধরো ওয়াই। আবার একইভাবে ইফেক্টিভ স্পিড এগেনস্ট কারেন্ট, ইফেক্টিভ স্পিড এগেনস্ট কারেন্ট মানে স্রোতের বিপরীতে, স্রোতের উল্টা দিকে যদি স্পিড বের করতে হয়, তাহলে নৌকার যে অ্যাকচুয়াল স্পিড থাকবে, বোটের যেই স্টিল ওয়াটারের যে অ্যাকচুয়াল স্পিডটা থাকবে, সেখান থেকে স্পিড অফ স্ট্রিম বিয়োগ করতে হবে, তার মানে এক্স মাইনাস ওয়াই করতে হবে। সেক্ষেত্রে বোঝা গিয়েছে? এখন আমরা অঙ্ক শুরু করতে পারি। কোয়েশ্চেন নাম্বার বিতে আমাদের কি চেয়েছে এবার আমরা আবার দেখি। কোয়েশ্চেন নাম্বার বিতে আমরা আবার দেখব যে কি বলেছে, ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তার মানে আমাদের এই যে
এক্সটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখি লেট স্পিড অফ দ্য বোট in still water or actual speed of the boat be x kilometer per hour and speed of spring হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। এই দুইটা জিনিস আমরা আগে একটু বুঝে নিলাম। আর এ নাম্বার প্রশ্নে কিন্তু একটা বের করেছিলাম আমরা যে অ্যাকচুয়াল স্পিড অফ দ্য বোট অ্যালং উইথ কারেন্ট, মানে বোট যে যায় আপ স্ট্রিমে ডাউন স্ট্রিমে তখন তার সময় লাগে 12 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এগেইনস্ট দ্য কারেন্ট দ্যাট মিনস আপ স্ট্রিম ইট ট্রাভেলস 4 কিলোমিটার ইন 30 ওয়াটার। এখন গিভেন against current in 30 minutes the boat travels 4 kilometer, therefore in 60 minutes the boat travels 4 times 2 kilometer, that means 8 kilometer। তার মানে ইফেক্টিভ স্পিড অফ দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে therefore effective speed of the boat against current equal to 8 kilometer per hour। আর আমরা কিন্তু এ নাম্বারে কিন্তু অলরেডি পেয়েছিলাম যে ইফেক্টিভ স্পিড ফ্রম effective speed of the boat along with current equal to 12 kilometer per hour। এটা এই নাম্বার অলরেডি পেয়েছিলাম। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের x প্লাস y সমান সমান কিন্তু 12, মানে অ্যালং কারেন্ট হচ্ছে x প্লাস y, কারণ x আমরা ধরে নিয়েছি একটু আগেই যে x ধরে নিয়েছি আমরা স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটারে বোট হচ্ছে x আর স্পিড অফ স্ট্রিম হচ্ছে y, তাহলে x প্লাস y সমান সমান 12, আরেকটা হচ্ছে x মাইনাস y সমান সমান 8। এই দুটাকে যদি আমরা প্লাস করে দিই, তোমরা অবশ্যই অ্যালজেব্রা করেছ, দুটাকে যদি আমরা প্লাস করে দিই তাহলে এখানে x আর x প্লাস করলে হবে 2x, y আর y বিয়োগ করে দিলে কিছুই থাকবে না, 0। এই দুটা প্লাস করলে 12 আর 8 প্লাস করলে 20 হবে, আর x সমান সমান 10 হবে। তার মানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। therefore স্পিড x মানে হচ্ছে স্পিড অফ দ্য বোট
of the boat in still water is 10 km/h. This is the answer of number B. এখন আমরা শেষ প্রশ্নে চলে যাব, নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার সি, ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য কারেন্ট। মানে এবার আমাদের স্রোতের যে স্পিডটা আছে সেটা বের করতে হবে। স্রোতের স্পিড বের করার জন্য আমাদের যেটা করতে হবে, কোয়েশ্চেন নাম্বার সি, যে আমরা যে কোনো একটা ফর্মুলা লিখব। উই নো যে কোনো একটা ফর্মুলা, দ্যাট মিনস আপ স্ট্রিম বা ডাউন স্ট্রিম, যে কোনো একটা। সে আমরা মানে অ্যালং উইথ কারেন্টটাই লিখি, ইফেক্টিভ স্পিড along with current equal to actual speed plus speed of current। এটা হচ্ছে ফর্মুলা। এখন এখানে দেখো, ইফেক্টিভ স্পিড অ্যালং উইথ কারেন্ট, এটা আমরা এ নাম্বারে বের করেছি 12। অ্যাকচুয়াল স্পিড এটা আমরা বি নাম্বারে বের করলাম এইমাত্র 10, প্লাস স্পিড অফ কারেন্ট, স্পিড অফ কারেন্ট। আচ্ছা, और 10টাকে যদি আমরা এই পাশে এনে বিয়োগ করে দিই, তাহলে স্পিড অফ কারেন্ট বের হবে। স্পিড অফ কারেন্ট, therefore speed of current equal to 2 km/h। এটাই হচ্ছে নাম্বার সি। I hope you understand. Now we move on to our next question, question number 16। question number 16 আসলে এটা কিন্তু বইয়ের একটা অঙ্ক, ম্যাথ বুকেই আছে। এটা বুক পেজ নাম্বার 38, এক্সাম্পল নাম্বার 21। এই অঙ্কটা বইতেই সুন্দর মতো সলিউশন করা আছে। আমার মনে হয় তোমরা সেটা করলেই বুঝবে। তো আজকে আমাদের অ্যারিথমেটিক শীটের যতগুলো প্রবলেম ছিল সবগুলো শেষ হলো। আমি আশা করব যে তোমরা এগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে CW is HW, that means you have to practice all the maths again and again and if you do so you will do better in the exam and hope you will do great in your exam. And till the next class, it is goodbye from your math teacher.